এনসিপি আহ্বান নাহিদ ইসলাম তিনি জামায়াতে ইসলামীর পিআর সংক্রান্ত আন্দোলনকে একটা রাজনৈতিক কৌশল বলছেন, এমনকি প্রতারণা শব্দটাও ব্যবহার করেছেন। বেশ শক্ত অভিযোগ। আর জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবেই এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তো চলুন এই যে পরস্পর বিরোধী দাবি, এর ভেতরে ঠিক কি কি যুক্তি বা অভিযোগ উঠে আসছে সেগুলো একটু বিস্তারিতভাবে দেখি। আচ্ছা, শুরু করা যাক তাহলে নাহিদ ইসলামের বক্তব্য দিয়েই। হ্যাঁ, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কড়া ভাষাতেই কিন্তু কিছু অভিযোগ এনেছেন। তার মূল কথাটা হচ্ছে জামায়াতে ইসলামী যে হঠাৎ করে এই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন শুরু করল, সেটা আসলে একটা পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বা চাতুরি। ভাষাটা বেশ তীক্ষ্ণ। প্রতারণা, চাতুরি। একদম। তিনি বলছেন এই যে হঠাৎ পিআর নিয়ে মাতামাতি, এর পেছনে উদ্দেশ্য নাকি ছিল দুটো উদ্দেশ্য। কি? এক নম্বর হলো ঐকমত্য কমিশনের মাধ্যমে যে একটা সংস্কার প্রক্রিয়া চলছিল সেটাকে লাইনচ্যুত করা, মানে থামিয়ে দেওয়া আর কি। আচ্ছা, আর দ্বিতীয়টা? আর 2 নম্বর হলো গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র আর সংবিধান পুনর্গঠনের যে মূল আলোচনাটা চলছিল, মানে জাতীয় সংলাপ, সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। তার মানে ফোকাসটা সরানোর চেষ্টা, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, তিনি মনে করছেন যে মূল ফোকাসটা নষ্ট করার একটা চেষ্টা ছিল এটা। এগুলো তো খুবই গুরুতর অভিযোগ, বিশেষ করে যখন বলা হচ্ছে যে মূল সংস্কার প্রক্রিয়াটাকেই বানচাল করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, নাহিদ ইসলাম কি খুলে বলেছেন যে মূল সংস্কারটা আসলে কি ছিল আর জামায়াত ঠিক কিভাবে সেটাকে অন্যদিকে নিয়ে গেল বলে তিনি মনে করেন? হ্যাঁ, সেই ব্যাখ্যাও তিনি দিয়েছেন। নাহিদ ইসলামের ভাষ্যমতে তাদের মূল প্রস্তাব বা সংস্কারের দাবিটা ছিল আরও গভীর। তারা আসলে চেয়েছিলেন ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটা উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করতে। উচ্চ কক্ষ মানে পার্লামেন্টের দ্বিতীয় একটা চেম্বার? হ্যাঁ, অনেকটা সেরকম, যেটা একটা সাংবিধানিক রক্ষাকবচ বা সেফগার্ড হিসেবে কাজ করত। এই মৌলিক সংস্কারের জন্যই তারা একটা বৃহত্তর আন্দোলন আর জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তিটা গড়তে চেয়েছিলেন। বুঝতে পারছি। তাহলে তাদের লক্ষ্যটা ছিল বেশ বড় মাপের সাংবিধানিক পরিবর্তন। ঠিক, কিন্তু তার অভিযোগটা হলো জামাত আর তার কিছু মিত্র নাকি এই পুরো এজেন্ডাটাই তার ভাষায় ছিনতাই বা হাইজ্যাক করে নিয়েছে। হাইজ্যাক মানে হলো তার এই গভীর সাংবিধানিক সংস্কারের বিষয়টাকে ছোট করে এনেছে শুধু একটা টেকনিক্যাল বা পদ্ধতিগত পিআর বিতর্কে। ও আচ্ছা, মানে মূল স্পিরিটটা বাদ দিয়ে শুধু মেকানিজম নিয়ে কথা বলছে। হ্যাঁ, এবং নাহিদের মতে জামাত এটা করেছে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ বা হীন স্বার্থ হাসিলের জন্য। এটাকে একটা দর কষাকষির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চেয়েছে। তিনি বেশ জোর দিয়ে বলছেন জামাতের লক্ষ্য কখনোই প্রকৃত সংস্কার ছিল না, ছিল শুধু এই ইস্যুটার কৌশলী অপব্যবহার। এজেন্ডা ছিনতাই, কৌশলী অপব্যবহার, এই শব্দগুলো কিন্তু বিতর্কের ঝাঁজটা বেশ বাড়িয়ে দিচ্ছে। নাহিদ ইসলাম তো জামায়াতের অংশগ্রহণ নিয়েও একটা প্রশ্ন তুলেছেন, তাই না? বলছেন জামায়াত নাকি শুরু থেকেই সংস্কার আলোচনায় সেভাবে ছিলই না। একদম ঠিক। নাহিদ ইসলাম বেশ জোরের সাথেই বলেছেন যে জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে হোক বা পরে কখনোই নাকি এই সংস্কার সংক্রান্ত আলোচনায় সেভাবে অংশই নেয়নি। তাই নাকি? একেবারে শুরুর থেকেই? তার কথা অনুযায়ী জামায়াতের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট গঠনমূলক প্রস্তাব আসেনি, তারা কোনো সাংবিধানিক রূপরেখা বা ভিশন দেয়নি, এমনকি একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি তাদের যে অঙ্গীকার সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার মানে নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী জামায়াত প্রথম দিকে একরকম নিষ্ক্রিয় ছিল, কিন্তু পরে তো আমরা দেখলাম ঐক্যমত্য কমিশনের ভেতরে তারা সংস্কারের পক্ষে অবস্থান নিল। সেটাকে তিনি কিভাবে দেখছেন? সেটাকেও কি সন্দেহের চোখে? একদম। তিনি ঐকমত্য কমিশনের ভেতরে জামায়াতের এই পরের দিকের অংশগ্রহণ বা সংস্কারের প্রতি সমর্থনকে মোটেই সরলভাবে নেননি। এটাকে তিনি বলছেন কৌশলগত অনুপ্রবেশ। কৌশলগত অনুপ্রবেশ, বাহ। হ্যাঁ, এমনকি তিনি আরও কড়া শব্দ ব্যবহার করে বলেছেন এটা ছিল সংস্কারবাদের মুখোশে রাজনৈতিক অন্তর্ঘাত বা নাশকতা। নাশকতা,
এ তো অনেক বড় অভিযোগ। তার যুক্তিটা হলো এটা জামায়াতের কোনো আদর্শিক অবস্থান বা সংস্কারের আসল ইচ্ছা থেকে আসেনি, বরং এটা ছিল তাদের একটা রাজনৈতিক কৌশল, একটা গেম প্ল্যান। স্বাভাবিকভাবেই এতগুলো গুরুতর অভিযোগের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তো একটা জোরালো প্রতিক্রিয়া আসারই কথা। হ্যাঁ, এসেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের তিনি গণমাধ্যমকে বেশ স্পষ্ট করে জানিয়েছেন যে নাহিদ ইসলামের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। বেশ সরাসরি প্রত্যাখ্যান। তিনি দ্ব্যর্থহীনভাবেই বলেছেন জামায়াত ইসলামী এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। আচ্ছা, জামায়াতের অন্য কোনো নেতা কি এই বিষয়ে আরও বিস্তারিত কিছু বলেছেন? কারণ অভিযোগগুলো তো শুধু পদ্ধতি নিয়ে না, উদ্দেশ্য নিয়েও। হ্যাঁ, বলেছেন জামায়াতের আরেকজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, উনি এই বিষয়ে আরও কিছুটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বিবিসি বাংলা সহ অন্যান্য গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। জানুন। প্রথমত তিনি বলেছেন, এক রাজনৈতিক দলের অন্য দলের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে একটা রাজনৈতিক শিষ্টাচার বা পলিটিক্যাল এটিকেট বজায় রাখা উচিত। মানে শালীনতার প্রশ্ন তুলছেন। হ্যাঁ। দ্বিতীয়ত তিনি জোর দিয়েছেন পুরনো ধারার রাজনীতি, মানে একে অপরকে দোষারোপ করার যে কালচার, যেটাকে আমরা ব্লেম গেম বলি। ঠিক সেই ব্লেম গেম থেকে বেরিয়ে এসে একটা ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করার ওপর। তার ভাষ্যমতে তারা এই ব্লেম গেমের রাজনীতির অবসান ঘটাতে চেয়েছিলেন এবং সবার কাছ থেকে ইতিবাচক রাজনীতি আশা করেছিলেন। কিন্তু এই শিষ্টাচার বা ইতিবাচক রাজনীতির কথা বলে কি তিনি নাহিদ ইসলামের তোলা মূল অভিযোগগুলো আসলে এড়িয়ে যাচ্ছেন না? নাহিদ ইসলাম তো বেশ নির্দিষ্ট কিছু ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন। সেটা একটা ব্যাখ্যার বিষয় অবশ্যই, তবে হামিদুর রহমান আজাদ সরাসরি উত্তর না দিলেও একটা বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। কি রকম? তিনি বলেছেন, কোনো দল বা ব্যক্তি যখন রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা বা সামঞ্জস্যতা হারিয়ে ফেলে তখন তারা নাকি যে কোনো কিছুই বলতে পারে। এটা নাকি তাদের টিকে থাকার কৌশল হতে পারে। ও, মানে নাম না করে এনসিপি বা নাহিদ ইসলামকেই কটাক্ষ করছেন। অনেকেই মনে করছেন ইঙ্গিতটা সেদিকেই, যদিও তিনি সরাসরি নাম নেননি। তার মানে তিনি প্রকারান্তরে বলতে চাইছেন যে এনসিপি বা নাহিদ ইসলামের এই বক্তব্য তাদের নিজেদের রাজনৈতিক দুর্বলতারই প্রকাশ। অনেকটা সেরকমই শোনাচ্ছে। কিন্তু তিনি আরও যোগ করেছেন, যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে, সম্ভবত এনসিপিকেই ইঙ্গিত করে বলছেন তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ এবং সৌজন্যবোধ আশা করা হয়েছিল। আচ্ছা, তার মতে নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো সেই পুরনো নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতিরই উদাহরণ, যা আসলে বর্জন করা উচিত। তিনি বলছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আরও পজিটিভ মনোভাব নিয়ে কাজ করতে হবে। তাহলে একদিকে রইল নাহিদ ইসলামের প্রতারণা, অন্তর্ঘাতের মতো মারাত্মক অভিযোগ, আর অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে শিষ্টাচার বজায় রাখা আর ব্লেম গেম পরিহারের আহ্বান। কিন্তু এই বিতর্কের মাঝখানে জামায়াতের নিজেদের কিছু পদক্ষেপ কি পরিস্থিতিকে আরও একটু জটিল করে তোলেনি? যেমন ধরুন ওই পিআর পদ্ধতি আর জুলাই সনদে সই করার ব্যাপারটা। ঠিক এই পয়েন্টটাই কিন্তু আলোচনাটাকে আরও একটু ঘোলাটে করে তুলেছে, তাই না? হ্যাঁ, কিছু সংবাদসূত্র আর রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একটা সময় কিন্তু জামায়াতে ইসলামী বেশ জোরালোভাবেই বলছিল যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে তারা জুলাই সনদে সই করবে না। এটা তাদের একটা প্রধান দাবি ছিল বলেই শোনা যাচ্ছিল। আমিও সেরকমই শুনেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি দেখলাম, তারা কিন্তু পিআর পদ্ধতি ছাড়াই সনদে সই করে ফেলল। হ্যাঁ, আর এই ঘটনাটা তখন সোশ্যাল মিডিয়াতে বেশ সমালোচনারও জন্ম দিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে তাদের অবস্থান বদলের কারণটা কি। তাহলে কি ধরে নেওয়া হয়েছিল যে তারা পিআর দাবি থেকে শেষমেশ সরে এসেছে? সেটাই তো ভাবার কথা ছিল, কিন্তু সেখানেই আরেকটা মোচড়। কিরকম? সনদে সই করার পরেও জামায়াত কিন্তু পিআর পদ্ধতির দাবি থেকে মোটেই সরে আসেনি। বরং সম্প্রতি আমরা দেখছি জামায়াত এবং তাদের সমমনা আরও কয়েকটি দল, যেমন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এরা সবাই মিলে আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। নতুন কর্মসূচি?
কবে? ২০, ২৫ এবং ২৭ অক্টোবর বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। আর তাদের দাবির তালিকায় জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি গণভোট আয়োজন এবং এই পিআর পদ্ধতি নিশ্চিত করার কথাও কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা তো বেশ বেশ বিভ্রান্তিকর শোনাচ্ছে। একদিকে পিআর ছাড়া সই করবে না বলেও সই করে ফেলা, আবার সই করার পর সেই পিআরের দাবিতেই নতুন করে আন্দোলন। এই আপাত স্ববিরোধিতার কারণ কি হতে পারে? জামায়াতের পক্ষ থেকে কি কোনো ব্যাখ্যা দেয়া হয়েছে এর? হ্যাঁ, এই আপাত স্ববিরোধিতার একটা ব্যাখ্যা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা আর গণভোট বা পিআর পদ্ধতির দাবি এই দুটো এক জিনিস নয়। মানে? তার মতে সনদে শুধু সেই বিষয়গুলোই রাখা হয়েছে যেগুলোতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একটা ঐকমত তৈরি হয়েছে। যেগুলোতে ঐকমত হয়নি সেগুলো সনদে নেই, কিন্তু তার মানে এই নয় যে তারা সেই দাবিগুলো ছেড়ে দিয়েছে। ও আচ্ছা, টেকনিক্যাল পয়েন্ট। হ্যাঁ, তিনি আরও স্পষ্ট করেছেন যে তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় ঠিকই, কিন্তু তার আগে দুটো জিনিস তারা নিশ্চিত করতে চায়। ১, জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে, এবং ২, এই পিআর সহ অন্যান্য যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলোর উপর একটা গণভোট হতে হবে। তার মানে এই দাবিগুলো আদায়ের জন্যই তাদের আন্দোলন চলবে? হ্যাঁ, তিনি সেটাই জানিয়েছেন। অর্থাৎ তাদের মতে সনদে সই করাটা ছিল ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার একটা ধাপ মাত্র, কিন্তু নিজেদের বাকি দাবি আদায়ের সংগ্রাম তারা চালিয়ে যাবে। তার মানে জামায়াতের যুক্তি হল, সনদে যা আছে তা মানছি, কিন্তু যা নেই তার জন্য লড়াই চলবে। কিন্তু নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টের শেষে এই ব্যাখ্যা বা জামায়াতের এই অবস্থানকে কিভাবে দেখছেন? তিনি তো বেশ কড়া ভাষাতেই তার বক্তব্য শেষ করেছিলেন, তাই না? হ্যাঁ, নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টের একেবারে শেষে অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন যে বাংলাদেশের মানুষ নাকি জামায়াতে ইসলামীর এই, তার ভাষায়, প্রতারণা স্পষ্টভাবে বুঝে গেছে। বুঝে গেছে মানে জনগণ ধরে ফেলেছে ব্যাপারটা। তিনি সেটাই মনে করছেন। তার ধারণা, জামায়াতের কৌশল এখন জনগণের কাছে একদম পরিষ্কার। তিনি আরও বলেছেন যে জনগণ এখন সত্যের প্রতি জেগে উঠেছে। আচ্ছা। তার ভাষায়, মানুষ আর কোনো ভুয়া সংস্কারবাদী, ষড়যন্ত্রকারী বা ধূর্ত শক্তির দ্বারা প্রতারিত হতে রাজি নয়। তিনি বিশ্বাস করেন জনগণ আসল সত্যটা দেখতে পাচ্ছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এটা তো প্রায় একটা চূড়ান্ত রায় দেওয়ার মতো শোনায়। অনেকটাই তাই। আর বক্তব্যের একেবারে শেষ লাইনে তিনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহ ও এদেশের সার্বভৌম জনগণ আর কখনোই কোনো অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের উপর শাসন করার সুযোগ দেবে না। বেশ আবেগী এবং জোরালো বক্তব্য। হ্যাঁ, এই ধরনের শক্তিগুলোকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেই তার বিশ্বাস। তিনি এখানে এই নৈতিকতার প্রশ্নটিকে খুব বড় করে তুলে ধরেছেন। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা একটু গুছিয়ে দেখি, পরিস্থিতিটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি এবং জুলাই সনদ, এই দুটো ইস্যুকে কেন্দ্র করে এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যকার সম্পর্কটা বেশ তিক্ত হয়ে উঠেছে। খুবই তিক্ত। একদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম সরাসরি জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক প্রতারণা, মূল সংস্কারের এজেন্ডা ছিনতাই, এমনকি রাজনৈতিক অন্তর্ঘাতের মতো মারাত্মক সব অভিযোগ আনছেন। তিনি জামায়াতের উদ্দেশ্য এবং রাজনৈতিক সততা নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন। আর অন্যদিকে জামায়াতে ইসলামী এই সমস্ত অভিযোগকে অগ্রহণযোগ্য বলে সরাসরি প্রত্যাখ্যান করছে। তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার কথা বলছে, পুরনো দোষারোপের রাজনীতি বা ব্লেম গেম থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে। কিন্তু তাদের কাজের ব্যাখ্যাটা? হ্যাঁ, একই সাথে তারা তাদের আপাতদৃষ্টিতে যে স্ববিরোধী পদক্ষেপগুলো, মানে পিআর ছাড়া সনদে সই না করার হুঁশিয়ারি দিয়েও সই করা এবং তারপর আবার সেই পিআরের দাবিতেই আন্দোলন করা, তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। বলছে যে সনদে কেবল ঐকমত্যের বিষয়গুলোই আছে, বাকি দাবি আদায়ের সংগ্রাম চলবে। এই যে পরস্পর বিরোধী বক্তব্য আর কাজকর্ম, এর ভিড়ে সাধারণ মানুষের জন্য তো রাজনৈতিক দলগুলোর আসল উদ্দেশ্য বোঝা বা সংস্কারের প্রতি তাদের প্রকৃত অঙ্গীকারটা যাচাই করাটা সত্যিই খুব কঠিন হয়ে পড়ছে। ঠিক তাই। বিশেষ করে যখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে চারিদিকে, তখন এই ধরনের পারস্পরিক কাদা ছোড়াছুড়ি আসলে কতটা সাহায্য করছে? সেটাই। বাংলাদেশের রাজনীতি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
বা যাওয়ার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন। এই সময় দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস আর একটা কার্যকর জাতীয় ঐকমত্য গড়ে তোলাটা তো খুব জরুরি। অবশ্যই জরুরি, কিন্তু এই ধরনের ঘটনাগুলো যেখানে একে অপরের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে, যেখানে কথা আর কাজের মধ্যে একটা আপাত গরমিল দেখা যাচ্ছে, সেগুলো কি সেই বিশ্বাস বা ঐকমত্য তৈরির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে না? মনে তো হচ্ছে তাই। আর এখানেই হয়তো আজকের আলোচনার মূল বিষয়টা আমাদের ভাবনার জন্য থেকে যায়। এই যে রাজনৈতিক কৌশল, দোষারোপের খেলা আর আপাত স্ববিরোধিতার চর্চা আমরা দেখছি, এর মধ্য দিয়ে কি আদৌ কোনো প্রকৃত সংস্কার বা জনগণের যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটা আসা সম্ভব? নাকি বিতর্কের আড়ালে আসল লক্ষ্যগুলোই হারিয়ে যাচ্ছে? সেটাই, দলগুলোর প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য আসলে ঠিক কোন পথে হাঁটা প্রয়োজন, এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আগামী দিনের রাজনৈতিক আলোচনা আরও ঘুরপাক খাবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।